আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকায় নামবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। সাথে আসছেন তার দুই পুত্রবধূ। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন টেলিফোনে এসব কথা জানান। সোমবার বিকেলের দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে ধারণা তার। এয়ার অ্যাম্বুলেন্সে থাকছে কাতারের আমিরের একটি মেডিকেল টিম। এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের যে বিমান লন্ডনে যাওয়ার জন্য দিয়েছিলেন, সেই বিমানেই লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। যত দ্রুত সম্ভব মতানৈক্য ভুলে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন 12 দলীয় জোট। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এসব জানান জোট নেতা মোস্তফা জামান হায়দার। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু হলেও ছাড় দিতে হবে। 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি কথা বলেন। এ সময় আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট, সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ করতে হবে বলেও মত দেন তিনি। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছেই না। এরই মধ্যে 5000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। চলতি বছর 1 মে এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000-এ। শনিবার রাতে সরকারি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নতুনভাবে এবছর আসা রোহিঙ্গার সংখ্যা 1,18,000-এ দাঁড়িয়েছে। তারা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আছে, কেউ আবার বিদ্যালয় সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরুর কথা থাকলেও শুরু হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখলেও ক্লাস বর্জন কর্মসূচিতে অটল রয়েছেন শিক্ষক সমিতি। ফলে একাডেমিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ 74 দিন ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আশঙ্কা করা হচ্ছে সেশন জটেরও। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, আপনার হাতে কি তথ্য আছে? নতুন কিছু ক্লাস বিষয়ে কি বলছেন শিক্ষকরা? ডিসির সঙ্গে শিক্ষার্থীরা যে আচরণ করেছিল, সেই আচরণের ফলে কিন্তু শিক্ষক সমিতি তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল। সেই স্থগিত কার্যক্রম কিন্তু এখনো চলছে, যার ফলে কিন্তু তারা সকাল থেকে কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেননি। তবে ক্যাম্পাসে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন, তারা হলগুলো খুলে দেওয়া হয়েছে, তারা সকলে কিন্তু হলে উঠেছেন। তবে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী
শিক্ষক এবং ভিসির উপরে আক্রমণ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমি যতদূর জানতে পেরেছি কিছুক্ষণ আগে কুয়েটে নতুন ভিসি যোগ দিয়েছেন, সেই ভিসির সঙ্গে শিক্ষক সমিতি সহ শিক্ষকরা একটি বৈঠকে বসেছেন। এই বৈঠকে হয়তো তারা আলোচনা করেছেন যে আগামী দিনে শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য কি করা যায়। তবে আমি কথা বলেছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে, তারা বলেছেন যে তারা অন্যায় করেছেন, ভুল করেছেন, শিক্ষকরা যেন তাদের এই ভুলকে ক্ষমা করে দিয়ে পুনরায় শিক্ষা কার্যক্রমে যোগদান করেন। তবে শিক্ষক সমিতির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, যে সকল শিক্ষার্থীরা ছাত্রদের শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা কার্যক্রমের সর্বশেষ তথ্য। মনির, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস.এম. শাহজাহান। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। এ সময় আহত হন অন্তত ৪ শতাধিক। তো আজকের অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে হয় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে, এটা উনি বললেন। আমরা তো আসামি পক্ষে হাইকোর্ট ডিভিশনে যে সমস্ত যুক্তিতর্ক আমরা তুলে ধরেছি, হাইকোর্ট ডিভিশন এটা অ্যাকসেপ্ট করেছেন। এখনও আমরা মনে করি যে খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। নারী সংস্কার কমিশনের বিতর্কিত এবং সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিট আবেদনটি করেন। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চেয়েছেন তিনি। এছাড়া নারী সংস্কার কমিশনের ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ নম্বর সুপারিশ ইসলামী আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। ইলিশের অভয়াশ্রম পদ্মা মেঘনায় মার্চ এপ্রিল ২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরাতে ব্যস্ত জেলেরা। জেলে পাড়াগুলো আগের মতোই সরগরম হয়ে উঠেছে। কেউ মাছ ধরতে নদীতে যাচ্ছেন, কেউ জাল ঠিক করছেন, আবার কেউ ধরে আনা মাছ নদীর পাড়েই বিক্রি করছেন। তবে অনেক আশা নিয়ে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জেলেরা। চাঁদপুর মাছঘাটে গেল বছর প্রতিদিন ৭ থেকে ৮০০ মণ ইলিশ মাছ বেচা কেনা হয়েছিল। তবে এবার ইলিশ ধরা না পড়ায় মাছঘাটে অধিকাংশ ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের ছাদে অবৈধ স্থাপনা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন। গেল রাতে আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্রিফিংয়ে আরও জানানো হয় বহুতল ভবনটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় রাত 8:30টায় লাগা আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংবাদ মাধ্যমকে ব্যক্তি ও ব্যবসায়িক গোষ্ঠীকে প্রশ্নের বাইরে রাখতে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন মিডিয়া রিফর্ম কমিশনের প্রধান কামাল আহমেদ। বলেন, অনেক গণমাধ্যম জ্যানত্যানোভাবে পরিচালিত হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা স্বার্থবাদী গোষ্ঠীর সহায়তার জন্য। সকালে রাজধানীতে সাহসী নতুন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতের জন্য একই মালিকানায় একাধিক গণমাধ্যম নিষিদ্ধকরণ সহ মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন বলেও মনে করেন কামাল আহমেদ। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। খবরের ব্যবসা
সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এটা অন্য আর 10টা ব্যবসার মতো নয়। পাবলিক গুড কথাটা এসছে, জনসেবা, জনগণের জন্য সেবামূলক একটা ব্যবসা, একটা কাজ। আন্তর্জাতিক প্রসঙ্গ, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান এবং ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। ভারতের বিএসএফ রাজস্থানের সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করেছে। এদিকে যখন পাকিস্তান গত 23 এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহুকে আটক করে, তবে ওই পাকিস্তানি সীমান্ত রক্ষীর পরিচয় প্রকাশ করেননি তারা। অন্যদিকে পাকিস্তানি পতাকাবাহী জাহাজসমূহ ভারতীয় বন্দর ব্যবহার নিষেধাজ্ঞার পর এবার ভারতীয় জাহাজসমূহের উপর নিষেধাজ্ঞা দিল পাকিস্তান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এদিকে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের কারণে কমপক্ষে 57 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন বলে জানায় গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,500 জনে পৌঁছে গেছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।